ওকে গাইস, আমরা আবার শুরু করি। আমরা স্ক্রিন শেয়ার দেই। ওকে, আমাদের এখনকার লেকচার যেটা সেটা হলো ফিডিং ক্যালকুলেশনস। উইল ট্রাই টু ডিজাইন দ্য ফিডিং সিস্টেম। এটা কয়েকটা লেকচারে দুটো লেকচার দুটো লেকচার শেষ করব। আজকে আমাদের প্রথম লেকচার যেটা সেটা হলো অপটিমাইজিং সাইজ অফ দ্য ফিডার। Okay, so lecture objective would be the way of designing the optimum size of the feeder required to produce a sound custom. So this is our objective, and the lecture outcome data. At the end of the lecture, you'll be able to explain different rules of designing optimum feeder head, size of the feeder head কত রকম হবে. You'll be able to calculate modulus. Ultimately, আমরা একটা মেথড ইউজ করব যেটাকে বলে মডুলাস মেথড, এবং একটা ফিডারে মডুলাস বা একটা কাস্টিং এর মডুলাস কিভাবে ক্যালকুলেট করে ডিফারেন্ট জিওমেট্রির, সেটা আমরা শিখবো যে তোমরা এটা করতে পারবে। And then you'll be able to analyze influence of feeding criteria and casting shape on feeder shape. তার মানে ফিডিং ক্রাইটেরিয়া আছে একটা, এবং কাস্টিং শেপ বেসিক্যালি কিভাবে ফিডারকে কন্ট্রোল করে ফিডার শেপটাকে, সেটা আমরা দেখবো। আরেকটা হলো ডিটারমাইন ফিডিং নেক। আমরা কাস্টিং এর সাথে ফিডার যদি প্লেস করি, কাস্টিং এর উপরে যদি প্লেস করি, তাহলে পরে এই যে জায়গাটা জয়েন্ট যেটাকে বলে ফিডার নেক, সো এই নেকটার ডিজাইনটা কিভাবে করব বা ডাইমেনশন কেমন হবে সেটা আমাদের তোমরা এটা করতে পারবে। সো দিস আর দ্য 4 লেকচার আউটকামস। সো আমরা যেটা দেখেছি যে ফিডার ডিজাইন করতে গেলে পরে 7 ফিডিং রুলস মাস্ট বি ওবেইড, এবং এখানে যে দ্য 7 ফিডিং রুল একটু আগে আমরা শেষ করলাম। এখন এই ফিডিং রুলের মধ্যে প্রথমটা বাদে আমরা যদি ফিডার ইউজ করছি, সো 2 to 7 যে রুলস গুলো যেগুলো আছে, all rules, events, every single rule must be obeyed. কোনো একটা রুল যদি ব্রেক করো তাহলে পরে ফিডিং এফেক্টিভলি হবে না, ইনএফেক্টিভ ফিডিং হবে, অ্যান্ড ক্যাভিটি উইল রেজাল্টস। এবং আলটিমেটলি আমরা কাস্টিং যদি চেক করে দেখি, কোনো না কোনো পোরোসিটি ভিতরে থাকে, কেস ক্যাভিটি থাকে। তার মানে এটাই আমরা কনক্লুশন দিতে পারি যে আসলে ফিডিং ডিজাইন ঠিক মতো হচ্ছে না। সো ফিডিং ডিজাইন ইজ নট স্ট্রেট ফরওয়ার্ড, লিটল বিট কমপ্লিকেটেড, যার কারণেই আমরা 1 নম্বর উল্টা দিয়েছিলাম যে যেহেতু ফিডিং ডিজাইন ইজ ডিফিকাল্ট, সো চেষ্টা করো ফিডার না দেওয়া। ওকে, সো অপটিমাম ফিডার সাইজ ইজ বার্ডেন উইথ কমপ্লিকেশনস। 1 নম্বর, যদি রংলি ডিজাইন করো তাহলে নাম্বার 1% ডিল কমে গেছে, এটা বানাইতে সময় কষ্ট লাগবে এবং কেটে ফেলতেও কষ্ট লাগবে। সো basically it will be less economical, at the same time less damaging. Casting can be damaged as well, so strongly recommended to think twice. Feeder and the casting should be considered an integral system. তার মানে যেহেতু লিকুইডটা দুইটা জায়গায় ফিল করছে, সুতরাং সলিডিফিকেশন বিহেভিয়ার এবং ফিডিং রিকোয়ারমেন্ট সব কিছু দুইটা একসাথে চিন্তা করতে হবে, কারণ a casting cannot be made sound without adequate feed metal. So feeder এবং casting কে একটা এন্টিটি ধরে চিন্তা করতে হবে। সো তুমি যতই চিন্তা করো না কেন, অন্যদিকে যতই চিন্তা করো না কেন, যদি ফিডিং ডিজাইন ঠিক মতো না হয় তাহলে কাস্টিং ঠিক হবে না। এখন তোমার মনে হতে পারে যে ভলিউম চেঞ্জ যেটা আলটিমেটলি হচ্ছে, একটা কাস্টিং এর ভলিউম চেঞ্জ, মেটাল ওয়াইজ যে ভলিউম চেঞ্জ গুলো হয়, অনলি 7% ভলিউম চেঞ্জ, এখানে আরো কম। আয়রনের বেলায় অনলি 3% ভলিউম চেঞ্জ, সো প্রবাবলি ফিডার লাগবে না। তো এবং রিজার্ভার যেটা লাগবে সেটা হলো ছোট্ট একটা রিজার্ভার লাগবে। নট সো, বিকজ ফিডার ডিজাইন করতে গেলে আমাদের দুইটা রিকোয়ারমেন্ট আছে, দুইটা রিকোয়ারমেন্ট পার্টিকুলারলি মাস্ট বি মেইনটেইন। এক নম্বর হলো ফিডার যাতে দেরিতে সলিডিফাই হয়, এবং আরেকটা বলা হচ্ছিল ফিডার যেন সাফিসিয়েন্ট লিকুইড মেটাল প্রোভাইড করতে পারে। সো এই দুইটা জিনিস অবশ্যই চিন্তা করতে হবে, তুমি যত ছোট ফিডারের কথাই মনে করো না কেন। সো কনসিকুয়েন্টলি দেয়ার আর মেনি রুলস ফিডার ডিজাইন করতে গেলে পরে, এবং মেনি রুলস এর মধ্যে এবং ডিজাইনের মধ্যেও অনেকগুলো ফ্যাক্টর ডিজাইনের মধ্যে চলে আসে। তার মধ্যে কয়েকটা এখানে উল্লেখ করা হয়েছে, যে একটা হলো ফিডার সাইজ এন্ড শেপ, ফিডার কত বড় হবে, ফিডার শেপ কেমন হবে, দ্যাট ইজ ভাইটাল। 2 নম্বর হবে ফিডার তোমার কয়টা লাগবে। আমরা বলেছিলাম যে একটা ফিডার একটা সার্টেন ডিসটেন্স পর্যন্ত ফিট করতে পারে,
একটা সার্টেন ডিস্টেন্স পর্যন্ত যদি ফিট করতে পারে তাহলে কতটুকু ডিস্টেন্স পর্যন্ত ফিট করতে পারবে, আমার কাস্টিং কত বড়, তাহলে কয়টা ফিডার আমাকে দিতে হবে, এবং প্রত্যেকটা ফিডারের সাইজ ডাইমেনশন কেমন হবে, লোকেশন অফ দ্য ফিডার, কোন জায়গায় ফিডার প্লেস করা উচিত, এল জাংশন করব নাকি টপে একটি জাংশন করব নাকি একটা এক্সটেনশন দেব নাকি ব্লাইন্ড ফিডার করব। So feeder connection of the casting that would also consider increasing the efficiency of feeder and special consideration joining sections. এই দুটা additional added problems সেটা হলো feeding efficiency আমরা somehow যদি কোনোভাবে বাড়ানো যায়, অর্থাৎ আমরা যদি একটা চাঙ্কি শেপের ফিডার লাগে, একটা কাস্টিং যতটুকু তার চেয়ে ফিডার বড় হয়ে যাচ্ছে, বা কাস্টিং এর যে জায়গায় ফিডার প্লেস করব তার চেয়ে বড় ডাইমেনশনে কাস্টিং হয়ে ফিডার হয়ে যাচ্ছে, সেই সমস্ত ক্ষেত্রে কি করে ফিডারকে ছোট করা যায়, এবং আর দেয়ার এনি মেথডস অ্যাভেলেবল টু রেইজ দ্য এফিশিয়েন্সি অফ দ্য ফিডার সো দ্যাট উই ক্যান মিনিমাইজ দ্য ডাইমেনশন অফ দ্য ফিডার, সেটা একটা চিন্তা করার ব্যাপার আছে। আরেকটা হলো জয়েন্ট যদি হয়, জাংশন যদি হয়, তাহলে পরে হাউ টু ওভারকাম দিস জাংশন প্রবলেম। সো দিস আর দ্য 6 কি ক্রাইটেরিয়া যেটা আমাদেরকে চিন্তা করতে হবে, এবং গ্র্যাজুয়ালি আমরা এই কয়েকটা ক্রাইটেরিয়া দেখবো। আজকে আমরা শুধু নাম্বার 1টা আলাপ করব। সো অপটিমাম সাইজ অফ দ্য ফিডার চিন্তা করতে গেলে পরে আমাদের দুইটা কি ক্রাইটেরিয়া একটু আগে বললাম অবশ্যই করতে হবে। একটা হলো ফিডিং টাইম, ফ্রিজিং টাইম ক্রাইটেরিয়া, আর একটা হলো ফিড ভলিউম ক্রাইটেরিয়া। ফ্রিজিং টাইম ক্রাইটেরিয়া বলে কাস্টিং চেয়ে ফিডারদেরকে সলিডিফাই হইতে হবে, আর ফিড ভলিউম ক্রাইটেরিয়া বলছে যে সাফিসিয়েন্ট ভলিউম অফ লিকুইড মেটাল দিতে হবে, এবং একটা ফিডার অবশ্যই এই দুইটাকেই ফুলফিল করতে হবে, একটা ফুলফিল করলে চলবে না, দুটাকেই ফুলফিল করতে হবে। কোনো ক্ষেত্রে দেখা যায় যদি ইন্ডিভিজুয়াল কেসে দেখা যায় যে একটা আরেকটার চেয়ে মোর ডমিনেটিং হয়, হয়তো ফ্রিজিং টাইম ক্রাইটেরিয়া মোর ডমিনেটিং, হয়তো ভলিউম ক্রাইটেরিয়া মোর ডমিনেটিং, এই ধরনের সিনারিও হতে পারে। তখন আমরা দেখবো এটা কি ধরনের কখন হয়। সো একটা স্পেশাল একটা সিনারিও আমরা একটু সেফ সাইডে থাকি, যদি হেড সাইজ গভর্ন বাই দ্য ফ্রিজিং টাইম ক্রাইটেরিয়া। ফ্রিজিং টাইম ক্রাইটেরিয়া মানে হলো যে ফিডার সবার চেয়ে দেরিতে সলিডিফাই হয়, তখন ব্যাপারটা যেটা দাঁড়ায় যে আমাদের ফিডার ক্যালকুলেশন না করলেও চলে, আমাদের শুধু ইস্যু করতে হবে ডিরেকশনাল সলিডিফিকেশন। ডিরেকশনাল সলিডিফিকেশন যদি আমরা মেইনটেইন করতে পারি তাহলে এবার আমরা ফিডার সেফ সাইডে আছে। তার মানে কি ওই সার্কেল তৈরি করতে করতে যাবো আমরা, কাস্টিং থেকে সার্কেল যদি ফিডারে যাই নিয়ে সবচেয়ে বড় হয় তাহলে পরে আমরা মোটামুটি সেফ সাইডে আছি। সো ক্রিটিক্যাল হিসাবপত্র না করলে পরেও চলবে। ওকে, ফিডার সাইজ হিসাব করার জন্য প্রথম যে মেথডটা সেটা হলো কেইনস মেথড। কেইনস একজন সায়েন্টিস্ট, তিনি এক্সপেরিমেন্টাল কয়েকটা রেজাল্ট স্টাডি করলেন, স্টাডি করে সে তার নিজের একটা ফর্মুলা দিয়েছে। এক্সপেরিমেন্টাল সে অবজারভেশন যেটা ছিল সেটা বলতেছে যে যদি সিলিন্ড্রিক্যাল কাস্টিং হয় এবং তার উপরে যদি একটা ফিডার বসাই তাহলে দেখা যাচ্ছে ফিডার এত বড় যে অ্যাটলিস্ট কাস্টিং এর ডাইমেনশন হয়। আরেকটা দেখা করেছে অন দ্য আদার হ্যান্ড প্লেট কাস্টিং যদি করি, প্লেট কাস্টিং করলে পরে তাইলে পরে ফিডারের সাইজ অনেক ছোট হলেও চলে। কেন অনেক ছোট হলে চলে? বিকজ প্লেট তাড়াতাড়ি সলিডিফাই হয়। প্লেট যেহেতু তাড়াতাড়ি সলিডিফাই হয় তখন ফিডার সাইজ ক্যান বি রিডিউসড। So a plate casting of the same volume but thickness smaller than the diameter of the cylinder need not require a feeder of the same volume. So plate casting এবারে thickness যদি ছোট হয় তাহলে পরে আমরা ফিডারের সাইজ ছোট করতে পারি। সো এই অবজারভেশন থেকে তার একটা সে কনক্লুশন দিল যে AV রেশিও যেটা আছে সেই AV রেশিওটা প্রবাবলি ইজ দ্য ডিসাইডিং ফ্যাক্টর। সো AV রেশিও অফ দ্য ফিডার ক্যান বি রিলেটেড টু দ্য AV রেশিও অফ দ্য কাস্টিং। সো এখান থেকে সে একটা ফর্মুলা ডিরাইভ করলো, সেই ফর্মুলা হলো x = a by y minus b plus c. x হলো ফ্রিজিং রেশিও or relative freezing time, a by b ratio of casting divided by a by b ratio of the feeder. y যেটা বলেছে সেটা হলো ভলিউম রেশিও of feeder and casting. এখানে খেয়াল করো এটা হলো মডুলাস রেশিও অফ ফিডার এন্ড কাস্টিং। ঠিক আছে, মডুলাস মানে কি ভি বাই এ রেশিও। সো ভি বাই এ অফ ফিডার যদি উপরে বসাই এ ভি করা হয়েছে যার ফলে কাস্টিং উপরে চলে আসছে, বেসিক্যালি দুইটা মডুলাসের রেশিও। সো ফ্রিজিং টাইম যেহেতু মডুলাসের সাথে অ্যাসোসিয়েটেড, আর এ বি সি দিস আর ডিফারেন্ট কাইন্ড অফ কনস্ট্যান্টস। ওকে, সো এটা এই ধরনের একটা ফর্মুলা দিয়ে সে এই ধরনের একটা গ্রাফ প্লট করেছে। গ্রাফের নিচে হলো ফ্রিজিং রেশিও, a by b ratio of casting, a by b ratio of feeder, রাইজার কথা উল্লেখ করেছে, আর এদিকে হলো ফিডার ভলিউম বাই ফিডার কাস্টিং ভলিউম। এখন
এই লাইনের নিচে হলো আনসাউন্ড কাস্টিং, এই পাশে হলো সাউন্ড কাস্টিং। এই ডায়াগ্রামটা দেওয়া হয়েছে অনলি ফর স্টিল। সো এখানে যে ভ্যালু এ বি সি যেটা আছে সেটা স্টিলের জন্য এখানে বলা হয়েছে, অন্য ম্যাটেরিয়ালের জন্য অন্য এই প্যারামিটারগুলো চেঞ্জ হয়ে যাবে। সো এখন এখান থেকে তাহলে কনক্লুশন কি দাঁড়াচ্ছে, এই যেটা অলমোস্ট ইনফিনিটিতে চলে গেল সেটা 1.1 এর কাছাকাছি। সো রাফলি যদি আমি 1 ধরি, 1 যেটা আছে, সো ফর আইডেন্টিক্যাল ফ্রিজিং রেট, আইডেন্টিক্যাল ফ্রিজিং রেট মানে সারফেস এরিয়া বাই ভলিউম রেশিও আর কাস্টিং এন্ড রাইজার যদি সমান হয়, তার মানে 1 হয়, তাহলে পরে ফিডার ভলিউম রিকোয়ারমেন্ট বিকাম ইনফাইনাইট। তার মানে ফিডার রিকোয়ারমেন্ট অনেক বড় লাগবে, কাস্টিং কখনোই সাউন্ড হবে না। ঠিক আছে, সো দুইটার ফ্রিজিং রেশিও যদি সেম হয়, কাস্টিং উইল নট বি পারফেক্ট। when casting freezes increasingly rapidly, এখন এইখানে আর যদি এদিকের কথা চিন্তা করি, এদিকে মানে কি, এদিকে তাহলে কি হচ্ছে, সারফেস এরিয়া অফ ভলিউম রেশিও অফ কাস্টিং, সারফেস এরিয়া ভলিউম রেশিও অফ রাইজার। সো কাস্টিং যদি রাইজারের চেয়ে অনেক ফাস্টার রেটে সলিডিফাই হয়, কাস্টিং যদি অনেক ফাস্টার রেটে সলিডিফাই হয়, তাহলে পরে ফ্রিজিং টাইম ক্রাইটেরিয়া, এটা হলো ভলিউম ক্রাইটেরিয়া, ফ্রিজিং টাইম ক্রাইটেরিয়া বিকামস ইমম্যাটেরিয়াল বিকজ এটা ফ্ল্যাট হয়ে যাচ্ছে আলটিমেটলি। সো ফ্ল্যাট যদি হয়ে যায় তাহলে পরে এখানে তোমার ফ্রিজিং রেশিও যত বড়ই হোক না কেন, ফ্রিজিং টাইম ক্রাইটেরিয়া যতই চেঞ্জ হোক না কেন, তোমার সাউন্ড কাস্টিং উইল বি ভলিউম ক্রাইটেরিয়া দিয়ে ডিপেন্ড করবে। সো তখন ভলিউম ক্রাইটেরিয়া বিকাম ডমিনেটিং। সো এই সাইডে যেটা দাঁড়াচ্ছে, ফ্রিজিং রেশিও যদি লার্জার থাকে তাহলে পরে ভলিউম ক্রাইটেরিয়া ডমিনেটিং হয়, ফ্রিজিং রেশিও যদি স্মলার থাকে, একের চেয়ে ছোট থাকে বা একের কাছাকাছি থাকে, তখন ভলিউম ক্রাইটেরিয়া ফ্রিজিং টাইম ক্রাইটেরিয়া বিকাম ডমিনেটিং। সো এটা হলো একটা মোটামুটি বেসিক আন্ডারস্ট্যান্ডিং অফ ফিডিং প্রিন্সিপাল। এই দুইটা আমাদের দুইটা প্রিন্সিপাল যেটা আছে, একটা ফ্রিজিং টাইম ক্রাইটেরিয়া, একটা ভলিউম ক্রাইটেরিয়া, এই দুইটার মধ্যে কোনটা মোর ডমিনেটিং, কোন সময়ে এবং কখন দুইটা একসাথে কনসিডার করতে হবে। সো ইউজুয়ালি ট্রায়াল এন্ড এরর দিয়ে এটা আলটিমেটলি করা হয়, এবং নেচার অফ শেপ অফ সিনকেস ক্যাভিটি জেনারেটেড ফিডার্স অ্যাফেক্ট ফিডার সাইজ। সো আরেকটা কথা হলো আমরা যেহেতু ফিডারের ভিতরে যে ডিফেক্টটা ফর্ম করে সেটা ডিপেন্ডস অন কাস্টিং জিওমেট্রি। সো আলটিমেটলি ফিডারের সাইজটাও টু সাম এক্সটেন্ট কাস্টিং জিওমেট্রির সাথে ডিপেন্ড করে। সামটাইমস এখানে যে ফর্মুলা যেটা আছে সেই ফর্মুলাটাকে আমরা চেঞ্জ করতে পারি যদি আমরা অন্য কোনো মেথড অ্যাপ্লাই করি। ফর এক্সাম্পল এক্সোথার্মিক স্টিম যদি আমরা ইউজ করি, অর্থাৎ ফিডারটাকে আমরা আর্টিফিশিয়ালিতে লম্বা সময় ধরে রাখছি, লিকুইড বেশি সময় ধরে থাকছে, তার মানে এফিসিয়েন্সি অফ ফিডার বেড়ে যাচ্ছে, সেই সমস্ত ক্ষেত্রে আমরা এই ভ্যালুগুলোকে চেঞ্জ করতে পারি এবং কাস্টিংটাকে, এই লাইনটাকে আরো নিচের দিকে নিয়ে যেতে পারি, সাউন্ড কাস্টিংটার প্রেফারেন্স বেড়ে যেতে পারে। সো দিস ইজ দ্য কেইনস মেথড। সো কেইনস মেথডটা আসছে হলো ফ্রিজিং টাইমের সাথে একটা ভলিউম ক্রাইটেরিয়ার একটা রিলেটিভ স্টাডি করা হলো। বিশপস মেথডটা সেম মেথড, এখানে শুধু সে ফ্রিজিং টাইম ক্রাইটেরিয়া, ফ্রিজিং রেশিওটাকে রিপ্লেস করেছে একটা অ্যাসপেক্ট রেশিও টাইপে দিয়ে, এটাকে বলা হচ্ছে শেপ ফ্যাক্টর এস। লেন্থ এবং উইডথের যোগফলকে থিকনেস দিয়ে ভাগ করে শেপ ফ্যাক্টর, তো সাম ডিগ্রি অফ অ্যাসপেক্ট রেশিও টাইপের কিছু একটা। সো এখানেও মোটামুটি সেম কনক্লুশন, যদি আমরা এই অ্যাসপেক্ট রেশিও বা শেপ ফ্যাক্টরটা যদি বড় হয়, শেপ ফ্যাক্টর কখন বড় হবে, থিকনেস যদি ছোট হয়, তার মানে থিন সেকশন কাস্টিং। থিন সেকশন কাস্টিং এর বেলায় তখন আমরা দেখতে পাচ্ছি যে এটা রাইজার ভলিউম এবং কাস্টিং ভলিউম ডমিনেটিং হয়। সো এখানে সেটাই বলা হচ্ছে উইথ ইনক্রিজিং ভ্যালু অফ এস থিন কাস্টিং the feeder head dimensions towards the limiting level at which the controlling influence is no longer the shape factor but the volume of the feed metal layer. তার মানে যত এদিকে যাবে তখন শেপ ফ্যাক্টর আর ডমিনেটিং হয় না, তখন ডমিনেটিং হয় হলো ভলিউম ক্রাইটেরিয়া। এবং এই সমস্ত ক্ষেত্রে আরেকটা বেনিফিট যেটা হচ্ছে যে ফিডার হেডের জিওমেট্রি ক্যালকুলেট করার কোনো প্রয়োজন পড়ে না, ভেরি সিম্পল ওয়েতে করা হয়। তুমি কাস্টিং এর শেপ ফ্যাক্টর ক্যালকুলেট করবা, ডিটারমিন দ্য শেপ ফ্যাক্টর অফ কাস্টিং, এন্ড দেন এখান থেকে মনে করো যদি শেপ ফ্যাক্টর 20 হয়, তোমার এর উপরে সাউন্ড কাস্টিং, সো তুমি মনে করো তুমি এটাই ধরলা, সো অথবা এখানে 0.3, সো অ্যাপ্রক্সিমেটলি রাইজার ভলিউম কাস্টিং ভলিউমের রেশিও হলো 0.3, আর কাস্টিং এর ভলিউম তুমি যদি ক্যালকুলেট করতে পারো, ইউ ক্যান ক্যালকুলেট দ্য রাইজার ভলিউম। এবং
বিভিন্ন ধরনের চার্ট অ্যাভেলেবল আছে ফর পার্টিকুলার রাইজার ভলিউম কি ধরনের শেপে রাইজার ইউজ করা যেতে পারে। সো রাইজার ডাইমেনশন ইজ ডি বাই এইচ যেটা আছে, ডি বাই এস ফর ডিফারেন্ট ভলিউম একটা আলাদা চার্ট অ্যাভেলেবল আছে। সো ওই চার্টের মাধ্যমে তুমি জাস্ট যে কোনো একটা ডি বাই ভলিউম সিলেক্ট করতে পারো। সো ফর a particular volume of the feeder you can select different size feeder. So exactly feeder head geometry calculate করে বের করার দরকার পড়ে না। So relatively simple using this Bishop's method. আরেকটা মেথড আছে উডাওয়ার্স মেথড, ইউজুয়ালি এটাকে মডার্ন মেথড বলে বিকজ নর্মালি এখনকার দুনিয়ায় আমরা এই মডুলাস মেথডে সবকিছু ক্যালকুলেট করি এবং আমরাও ফিডার যখন ডিজাইন করব তখন আমরা মডুলাস মেথড ইউজ করব এবং এটা বেসড অন শরেনহফ রুল। শরেনহফ মনে আছে, শরেনহফের মধ্যে বলা হচ্ছে যে সলিউশন টাইম ইজ প্রপোর্শনাল টু মডুলাস অফ দ্য কাস্টিং অর ফিডার যাই বলি না কেন। সো আমরা যেটা করব সেটা হলো ডিটারমিন দ্য কুলিং মডুলাস অফ দ্য কাস্টিং। So D by A ratio cooling surface area, তারপরে ফিডারে আমরা সিলেক্ট করব যে মডুলাস যেটা আছে সেই মডুলাসের 1.2 টাইমস। একদম আমাদের প্রথম রুল, সেকেন্ড রুল যেটা ছিল, সেকেন্ড রুল ছিল ফ্রিজিং টাইম ক্রাইটেরিয়ার মধ্যে MF is equal to 1.2 times M of casting. So this is our general requirement. So এইটা হিসাবে আমরা মডুলাস মেথডে করব। 1.2 টাইমস যদিও বলা হয়েছে, কিন্তু আমরা এটাকে রিডিউস করতে পারি যদি আমরা বিভিন্ন ধরনের অ্যাডিশনাল জিনিস ইউজ করি। এক্সোথেরমিক ম্যাটেরিয়াল দিয়ে ফিডারকে লম্বা সময় ধরে রাখলাম, যে জায়গা চিকন সেই জায়গাটাকে চিল দিয়ে, যে জায়গা মোটা সেখানে চিল দিয়ে আমরা ওটাকে তাড়াতাড়ি সলিডিফাই করার ব্যবস্থা করলাম, চিকন জায়গায় প্যাডিং দিয়ে ওটাকে বেশি সময় ধরে রাখার ব্যবস্থা করলাম। তো এইভাবে আমরা ফিডারের জিওমেট্রিকে, ফিডার রিকোয়ারমেন্টটাকে আমরা কমিয়ে ফেলতে পারি। কিন্তু তারপরেও খেয়াল করতে হবে যে যদিও আমরা ফিডার হেড চিকন কাস্টিং এর বেলা আমরা বলছি যে মানে কি রেটে সলিডিফাই হয় সেটা ইম্পর্টেন্ট না, ভলিউমটা ইম্পর্টেন্ট, কিন্তু আমাদের আলটিমেটলি দুটো জিনিসই মানে চেক দুইটা মেথডই আমাদের করতে হবে। সো চেকিং করার জন্য আমরা দুটা রিকোয়ারমেন্টই করতে হবে এবং দুটা রিকোয়ারমেন্টের মধ্যে কম্পেয়ার করে যেটা সবচেয়ে বড় সেটা আমাদের সিলেক্ট করতে হবে। ওকে, সো মডুলাস ডিটারমিনেশনের জন্য আমরা বলছি মডুলাস হলো ভি বাই এ রেশিও। কতগুলো সিম্পল শেপ, স্ট্যান্ডার্ড শেপ যেগুলো আছে সেই শেপের অলরেডি মডুলাস বের করে দেওয়া আছে, জাস্ট ইউ ক্যান সিম্পলি ইউজ ইট রাদার দ্যান ক্যালকুলেটিং ইট। সো স্ফিয়ারের জন্য মডুলাস হলো ভি বাই রেশিও হলো টি বাই 6 অথবা টি হলো ডায়ামিটার যদি হয় ডি বাই 6। সিলিন্ড্রিক্যাল যদি এইচ বাই ডি সমান হয় তার জন্য ডি বাই 6 বা টি বাই 6 যাই বলো। তো এই ধরনের কমন শেপের জন্য কিছু ফর্মুলা দেওয়া আছে। So you can memorize them and use them appropriately. যদি মেমোরাইজ করতে না পারো তোমাকে তাহলে ভলিউম এবং এরিয়া বের করে তারপরে রেশিও করতে হবে। So these are the sub common shape অথবা স্ট্যান্ডার্ড শেপের মডুলাস অলরেডি গিভেন। On the other hand, যদি কাস্টিং কমপ্লেক্স হয়, তাহলে পরে কমপ্লেক্স কাস্টিং গুলোকে স্ট্যান্ডার্ড শেপে ভাগ করে তারপরে তার মডুলাস বের করতে পারো। সো এটা একটা ওয়ে। ফর এক্সাম্পল এখানে যেটা করেছে, এখানে এই ধরনের এল শেপের একটা কাস্টিং ছিল, সেটাকে স্ট্যান্ডার্ড শেপ এটা ধরে নিয়ে সো একটা, দুইটা, তিনটা, অথবা আমি এখানেও ভাগ করতে পারতাম, এখানে করে এরকম একটা রেক্ট্যাঙ্গুল আর এখানে একটা রেক্ট্যাঙ্গুল। সো কাস্টিং সেকশনকে ভাগ করে করে আমরা মডুলাস করতে পারি। যদি আরো কমপ্লেক্স শেপের যদি হয় তাহলে পরে নরমালি যেটা করা হয় যে ক্রস সেকশনাল এরিয়াকে পেরিমিটার দিয়ে ভাগ করলে মডুলাস পাওয়া যায়। সো একটা রেক্ট্যাঙ্গুলার শেপ যদি হয়, ক্রস সেকশনাল এরিয়া a ইনটু b আর পেরিমিটার হলো a বাই b টুয়াইস। যদি ডাইরেক্টলি নন কুলিং সারফেস থাকে তাহলে পরে এই নন কুলিং সারফেসটা এক্সক্লুড করতে হবে। আপাতত সেটা দেখো, পরের স্লাইডে আমরা এটা এক্সপ্লেন করব। সো তাহলে আমাদের অরিজিনাল ফর্মুলাটা হলো ক্রস সেকশনাল এরিয়া ডিভাইডেড বাই পেরিমিটার। এখন এই পেরিমিটারের মধ্যে এগুলো সব ডাইমেনশন, মিলিমিটার হলে ইউনিট, সেই ডাইমেনশনটা বাদ দিতে হবে যে ডাইমেনশনটা কমন সারফেস। ঠিক আছে, তো এখানে আমরা এক্সাম্পল দেখাই। সো এই ধরনের একটা কাস্টিং এর মধ্যে হেভি ট্রাক হুইল, ওয়েট হলো 68 কেজি, এবং ভেরি হাই স্ক্র্যাপ রেট বিকজ অফ দ্য শ্রিঙ্কেজ ডিফেক্ট ইন সেগমেন্ট 3। সো এই সমস্ত জায়গায় কাস্টিং ডিফেক্ট ফর্ম করে।
যার কারণে এই কাস্টিং গুলো অনেক ওয়েস্টেজ হয়। সো তাহলে পরে এই ধরনের একটা সেকশন, এটা একই জানেন। এই সেকশনের মডুলাস কি করে আমরা ক্যালকুলেট করব, ঠিক আছে? তো আমরা প্রথমে যেটা করেছি, এইটাকে কয়েকটা ভাগে ভাগ করেছি। সো দিস ওয়ান, এখানে একটা, এখানে একটা, এখানে একটা। তো এই প্রত্যেকটা সেকশনের ইন্ডিভিজুয়ালি আমরা মডুলাস ক্যালকুলেট করেছি, ঠিক আছে? তো এটা মডুলাস কিভাবে ক্যালকুলেট করলাম? সো এখানে হলো এরিয়া, এরিয়া হলো জাস্ট মোটামুটি খেয়াল করো সবগুলো মোটামুটি এভারেজ। তো এটা হলো 5, এখানে যদিও কম আছে আমরা ইগনোর করেছি, এটা 5ই ধরেছি। সো 5, আর এটা হলো উইথ 2.5, আর পেরিমিটার হলো দুইটা 2.5 আর দুইটা 5। সো 2 × 5 + 2.5, বাদ দিয়েছি একটা, সেটা হলো এই সারফেসটা এই দুইটার জন্য কমন, সেই জন্য এই সারফেসটা বাদ দিতে হয়েছে। সো 2.5 একটা বাদ দিয়েছি, ঠিক আছে? এটা ক্যালকুলেট করার সময় তাহলে উপরে এরিয়া হলো 5 × 3, আর নিচে আসতেছে 5 + 3 ডাবল, 5 + 3 ডাবল, আর এইটা কমন সারফেস, এটাও কমন সারফেস, সো দুইটা 3 বাদ দিয়েছে, ঠিক আছে? তো এইভাবে আমরা নরমালি প্রতিটা সেকশনের জন্য মডুলাস ক্যালকুলেট করব, এবং মডুলাস ক্যালকুলেট করে এখন কাস্টিং এর মডুলাস কোনটা হবে। আমরা অনেকগুলো সেকশনের মডুলাস পেলাম, এখন কাস্টিং এর মডুলাস যেটা ধরবো সেটা হলো সিগনিফিকেন্ট মডুলাস। যেটা সিগনিফিকেন্ট মডুলাস মানে যেটা সবচেয়ে বড়, কারণ ওই জায়গাটার মধ্যেই ক্যাভিটি ফর্ম করবে। যে জায়গাটা সবচেয়ে বড়, যে সেকশনটা কাস্টিং এর সবচেয়ে বড়, সেই সেকশনের মধ্যে ক্যাভিটি ফর্ম করবে, সুতরাং ওইটার মডুলাসটা আমাকে কনসিডার করতে হবে। সো সিগনিফিকেন্ট মডুলাস হলো 1.8, যেটা এই জায়গাটা। এটা ক্যালকুলেট করি নাই কারণ এটা একইভাবে আমরা ক্যালকুলেট করতে পারতাম। সো এটা সবচেয়ে বড়, 3তেই আমরা দেখেছি যে 3তেই ক্যাভিটিটা ফর্ম করে এই জয়েন্টের মধ্যে। So this is how modulus can be calculated. Then a point হলো influence of feeding criteria and casting shape. এখানে দুইটা एग्जांपल দেওয়া হচ্ছে টেবিল ফর্মে। Constant volume একটা 1000 cc কাস্টিং, ডিফারেন্ট ভলিউম ডিফারেন্ট শেপের যদি করি, তাহলে স্ফিয়ার তার ফ্রিজিং টাইম হলো 9। সো স্ফিয়ারটা সবচেয়ে দেরিতে সলিডিফাই হয়, প্লেট সবচেয়ে ফাস্টার রেটে সলিডিফাই হয়। তাইলে পরে ফিডারের শেপটা কেমন হওয়া উচিত? আমরা একটা কাস্টিং এর উপর একটা প্লেট শেপের ফিডার দিব নাকি একটা স্ফেরিক্যাল শেপের ফিডার দিব? স্ফেরিক্যাল। অবভিয়াসলি স্ফেরিক্যাল, বিকজ সে সবচেয়ে দেরিতে সলিডিফাই হয়। তো এখানে দুইটার মধ্যে এখানে একটা গিভেন মডুলাসে চিন্তা করে মোটামুটি সেম কনক্লুশন, আর এখানে হলো জাস্ট একটা কনস্ট্যান্ট ভলিউম যদি হিসাব করি, দুইটা ক্ষেত্রে আমরা যেটা বলতেছি যে স্ফিয়ার সাধারণত সবচেয়ে দেরিতে সলিডিফাই হয়। সুতরাং আমরা ডিজাইন যখন করব, ফিডারের সাইজটা, ফিডারের শেপটা স্ফেরিক্যালের কাছাকাছি কিছু একটা করতে হবে। যদি স্ফেরিক্যাল করতে না পারি, নেক্সট বেস্ট থিং যেটা হলো সিলিন্ডার। তো কিউব আমরা কখনোই করব না। সিলিন্ডার h/d, সিলিন্ডার স্কোয়ার বার আছে, প্লেট স্ল্যাব আছে। সো বেসিক্যালি আমরা উপরের দিকে থাকার চেষ্টা করব ফিডার শেপ যখন ক্যালকুলেট করব। So dimension of any feeder head must satisfy two separate criteria. একটা হলো physiognomic criteria বা modulus criteria, আরেকটা বলেছিলাম feed volume criteria। এবং এটা হলো জাস্ট modulus of the feeder এবং modulus of casting এর মধ্যে একটা ফর্মুলা, m is equal to 1। সুতরাং আমরা যে প্লেটের কাস্টিংটাই করি না কেন, আমরা এর উপরে যদি থাকি তাহলে পরে আমাদের কাস্টিং হবে পারফেক্ট। এবং এর উপরে থাকা মানে হলো মডুলাস m is equal to 1 এর চেয়ে একটু বেশি। আমরা 1.2 যেটা বলি, সো দ্যাট ইজ পারফেক্ট থিং হবে, যাতে করে সবসময় আমরা সেফ সাইডে থাকি। এখানে আরেকটা দেখানো হয়েছে, দুইটার মধ্যে কম্পারেটিভ রেশিও করা হয়েছে। বাই দ্য ওয়ে এখানে খেয়াল করো, অ্যাপারেন্টলি মনে হতে পারে 1/t, দিস ইজ নট 1/t। 1 দেখতে এরকম, এটা হলো l/t, তার মানে লেন্থ বাই থিকনেস অফ প্লেট বা অ্যাসপেক্ট রেশিও অফ দ্য প্লেট। এখন এখানে যেটা হচ্ছে দুইটা ক্রাইটেরিয়া, একটা হলো মডুলাস ক্রাইটেরিয়া বা ফ্রিজিং টাইম ক্রাইটেরিয়া, একটা ভলিউম ক্রাইটেরিয়া, দুইটাই এখানে গ্রাফ তৈরি করা হয়েছে। সো এটা হলো মডুলাস ক্রাইটেরিয়া, এটা হলো মডুলাস ক্রাইটেরিয়া অথবা ফ্রিজিং টাইম ক্রাইটেরিয়া, আর এটা হলো ভলিউম ক্রাইটেরিয়া, ঠিক আছে? সো একটা পার্টিকুলার l/t রেশিও approximately 9
তার চেয়ে মোটা শেপের, তার মানে এখানে এদিকে গেলে পরে এই ভ্যালুটা ছোট, এই ভ্যালুটা ছোট হওয়া মানে হলো টি ছোট, এল বড়, সো মোটা শেপ। প্লেটটা মোটা, মোটা প্লেট। যদি মোটা প্লেট হয় তাহলে পরে কোনটা বড়? আমাদের বলছে এই দুইটা রিকোয়ারমেন্টই ফুলফিল করতে হবে। সো ভলিউমটা সবচেয়ে যেটা বড় দিবে সেইটা আমাদের কনসিডার করতে হবে। তার মানে এই লাইনটা দিলে ভলিউম বড় বেশি হবে। সো ভলিউম ক্রাইটেরিয়া, এটা কি ক্রাইটেরিয়া? মডুলাস ক্রাইটেরিয়া। সো মডুলাস ক্রাইটেরিয়া বিকাম মোর ইফেক্টিভ যদি এই ক্রিটিক্যাল থিকনেসের চেয়ে মোটা শেপের কাস্টিং হয়। আর যদি এর চেয়ে চিকন শেপের কাস্টিং যদি হয় তাহলে ভলিউমটা উইল বি গিভেন বাই দিস ওয়ান হুইচ ইজ ভলিউম ক্রাইটেরিয়া। তার মানে আমরা এর আগেও কিছু গ্রাফ দিয়ে দেখিয়েছিলাম যে থিকনেস যদি একটা সাফিসিয়েন্ট থিকনেসের চেয়ে বড় হয় তাহলে পরে আমাদের রিকোয়ারমেন্ট উইল বি কন্ট্রোল বাই দিস ওয়ান হুইচ ইজ মডুলাস রিকোয়ারমেন্ট। আর তার চেয়ে চিকন সাইজের কাস্টিং যদি হয় তাহলে ভলিউম ক্রাইটেরিয়া ফুলফিল হবে। ওকে, সামটাইমস এখন সিঙ্কেজের কথা একটু আগে বলেছি যে ভলিউম ফিডারের সাইজটা সিঙ্কেজের সাথেও অ্যাসোসিয়েটেড। সেখানে একটা এক্সাম্পল দেখানো হয়েছে। লিকুইড মেটাল যদি 5% শ্রিঙ্ক করে তাহলে তার ভলিউম অফ ফিডার এটা হবে। যদি শ্রিঙ্কেজ বেশি করে তাহলে ফিডার ভলিউম বেশি হবে, যদি শ্রিঙ্কেজ কম করে ফিডার ভলিউম বেশি হবে। অবভিয়াসলি শ্রিঙ্কেজের সাথে ফিডার ভলিউমের রিকোয়ারমেন্ট চেঞ্জ হয়। So volume of the feed capacity becomes increasingly significant with higher volume of specific shrinkage. Shrinkage যদি যত কম হবে ভলিউম কম লাগবে, shrinkage বেশি হলে ভলিউম বেশি লাগবে। At the same time আমরা ফিডার ভলিউমকে রিডিউস করতে পারি, একটু আগে বলেছি এফিসিয়েন্সি যদি আমরা ইনক্রিজ করতে পারি ফিডারে। সো এখানে স্ফেরিক্যাল যদি হেড হয় এটা হলো সিলিন্ড্রিক্যাল, সিলিন্ড্রিক্যাল যদি এরকম হয় আমরা বলছি স্ফেরিক্যাল দেরিতে সলিডিফাই হয়। যদি স্ফেরিক্যাল ফিডার আমরা সামহাও দিতে পারি তাহলে 20% বেশি ইউটিলাইজ হবে। সো ফিডার সাইজ ছোট হয়ে যাচ্ছে। আমরা যদি কোনো এক্সোথার্মিক ম্যাটেরিয়াল অ্যাড করতে পারি, কারণ ফিডারটাকে আর্টিফিশিয়ালি আরো বেশি সময় ধরে গরম রাখলাম তাহলে পরে আরো ফিডার ভলিউম ছোট করা যায়। সো ফিডারের লিকুইড যেটা আছে তার 67% পর্যন্ত আমরা ইউটিলাইজ করতে পারি। একটা সিলিন্ড্রিক্যাল ফিডার অনলি 14% লিকুইড প্রোভাইড করতে পারে। So efficiency is only 14%. Spherical হলে only 20%. কিন্তু এক্সোথার্মিক ম্যাটেরিয়াল দিলে পরে 67% ফিডার লিকুইড বেশি সে প্রোভাইড করতে পারে। সো ফিডার হেড ক্যান বি সিগনিফিকেন্টলি রিডিউসড। এখানে জাস্ট ওই নিচে ফ্রিজিং ক্রাইটেরিয়া যেটা আছে L/T রেশিও, তার সাথে জাস্ট সিঙ্কেজটাকে এবং ভলিউমটাকে একসাথে করা হয়েছে, তিনটা ভেরিয়েবল একসাথে করা হয়েছে। সেখান থেকে দেখা যাচ্ছে যে যদি 10% শ্রিঙ্কেজ হয় তাহলে পরে টোটাল ভলিউম ক্রাইটেরিয়া সেটাকে কাভার করবে। আর শ্রিঙ্কেজ যদি কমতে থাকে তাহলে পরে যতই আমরা এই প্লেটের থিকনেস কমাতে থাকি, প্লেটের থিকনেস কমানো মানে প্লেটের থিকনেস কমাতে থাকি তাহলে পরে তখন ভলিউম অফ দ্য ফিডার আস্তে আস্তে কমতে থাকে। সো 10% এর বেশি শ্রিঙ্কেজ হলে পরে ফ্রিজিং রেট ক্রাইটেরিয়া নট এট অল ইম্পর্টেন্ট। সো সামারি যেটা দাঁড়াচ্ছে, সামারি হলো ডিপেন্ডিং অন দ্য অ্যাসপেক্ট রেশিও, যদি আমরা এই ধরনের সাইজে থাকি, যদি শ্রিঙ্কেজ যদি এই ধরনের থাকে, সো দিস ইজ দ্য ফ্রিজিং টাইম কন্ট্রোল, আর এদিকে হবে ভলিউম ফিড ক্যাপাসিটি কন্ট্রোল। কিন্তু আবার মনে করে দেই কন্ট্রোল কোনটা সেটা ঠিক আছে, কিন্তু যখন আমরা ক্যালকুলেট করব, ক্যালকুলেট করার সময় অবশ্যই আমরা দুটোই ক্যালকুলেট করব। দুটোই ক্যালকুলেট করে সবচেয়ে বড় যেটা সেটা আমরা নেব। ওকে, ফাইনালি ডাইমেনশন অফ দ্য ফিডার নেক। নর্মালি আমরা থ্রি জাংশন করি, ইট ইজ কমন। তার মানে কাস্টিং এর উপর আমরা ফিডার বসাই। কাস্টিং এর উপর ফিডার বসাইলে পরে জয়েন্ট যেটা আছে সেই জয়েন্টটা আমরা বলছি জয়েন্টটাই একটা হটস্পট তৈরি হয় জাংশন প্রবলেমের কারণে। সো এই ফিডারের নেক যেটা, তার মানে ফিডার এবং কাস্টিং এর জয়েন্ট যেটাকে আমরা নেক বলতেছি, সেই নেকের ডাইমেনশনটা ইউজুয়ালি বড় হয়, যার কারণে ওখানে হটস্পট তৈরি হয়। সো নেকের ডিজাইনটা ইম্পর্টেন্ট। ইউজুয়ালি এই ধরনের একটা রেশিও চিন্তা করা হয়। কাস্টিং এর মডুলাস 1 যদি হয়, ফিডারের মডুলাস 1.2 আমরা বলছি ফর্মুলা দিয়ে, ফিডারের মডুলাস 1.2, নেকের মডুলাস 1.1 ধরা হয়। তাহলে এরপরে কি হচ্ছে, ডিরেকশনাল সলিডিফিকেশন আমরা মেনটেন করছি। কাস্টিং যত বড়, নেকটা তার চেয়ে একটু বড়, ফিডার তার চেয়ে আর একটু বড়। সো সার্কেল ইনস্ক্রাইব করলে পরে আমরা ডাইমেনশন ওয়াইজ
will be in the right side. So neck, it can be reduced significantly. Sorry, if the neck can be kept hot for longer period. এখন এই যে 1.1 যেটা বললাম, এটা একটা বড় একটা ভ্যালু। সো এটাকে আমরা রিডিউস করতে পারি সিগনিফিকেন্টলি যদি নেকটাকে আমরা আর্টিফিশিয়ালি হট রাখতে পারি। কিভাবে হট রাখতে পারি জিনিসটা এই ধরনের চিন্তা করা। সো এক্সাজারেট করা হয়েছে। সো দিস ইজ দ্য কাস্টিং, এটা হলো নেক, এটা হলো ফিডার। সো নেকের একটা ডাইমেনশন আছে, নেকের লেন্থ, নেকের ডায়ামিটার। সো এই ডায়ামিটারটা পার্টিকুলারলি দ্যাট ইজ মোর ইম্পর্টেন্ট। এই ডায়ামিটারটা আমরা ছোট করতে পারি বা L/D রেশিও ছোট করতে পারি বিভিন্ন ধরনের কাস্টিং এর বেলায়। এটা একটা এক্সপেরিমেন্টাল ডেটা। সো কোন ম্যাটেরিয়ালের জন্য কোনটা সাউন্ড কাস্টিং হবে, ফর এক্সাম্পল স্টিল যদি হয় তাহলে আমাদের এই সাইডে থাকতে হবে। সো ডাইমেনশনটা এরকম হতে হবে, তাহলে পরে কাস্টিং পারফেক্ট হবে। অ্যালুমিনিয়াম যদি হয় তাহলে মানে প্রত্যেকটা লাইনের উপরে থাকতে হবে, তাহলে ফিডিং উইল বি গুড। আরেকটা এইটা হিসাব মানে এটাকে আমরা যাতে স্যাটিসফাই করতে পারি তার জন্য আরেকটা মেথড অ্যাভেলেবল আছে, সেটা হলো রেস্ট্রিক্টেড নেক ফিডিং। ফিডারের নেকটা আমরা পারপাসফুলি চিকন করে দিচ্ছি বাই ইউজিং এ ওয়াশবার্ন কোর। ওয়াশবার্ন কোর কাকে বলে? এটা একটা মনে করো একটা ওয়াশার দেখেছো নিশ্চয়ই, আমরা ছোট্ট একটা গোল মেটালের রিং থাকে, ফ্ল্যাট একটা গোল একটা রিং, মাঝখানে একটা ছিদ্র থাকে। তো ওই ধরনের একটা ওয়াশার, এটা একটা ওয়াশার এক্সট্রিমলি থিন, এটা অনেক চিকন একটা ওয়াশার, মাঝখানে ছোট্ট একটা ছিদ্র আছে, তার উপরে ফিডার, তার উপরে কাস্টিং। এখন তোমরা বলতে পারো যেহেতু এখানে ছোট্ট একটা জায়গা, তো এটা তাড়াতাড়ি সার্টিফাই হয়ে যাবে। আসলে তা না, যেহেতু এটা একটা একদম চিকন অ্যাজ এ রেজাল্ট এই ফিডারের লিকুইড এবং কাস্টিং এর লিকুইডের জন্য এটা খুব তাড়াতাড়ি ভেরি হাই টেম্পারেচার জেনারেট করে, রেজ টেম্পারেচার ভেরি কুইকলি, এবং লম্বা সময় ধরে হাই টেম্পারেচার এটা অ্যাটেন্ড করে। এবং এই হাই টেম্পারেচার অ্যাটেন্ড করার কারণে এখানে যে চ্যানেল যেটা আছে সেই চ্যানেলটা লম্বা সময় ধরে লিকুইড থাকে। সো সলিডিফিকেশন প্রসিডস ভেরি স্লোলি ইন দিস জোন। অ্যাজ এ রেজাল্ট আমরা যেটা কি করলাম, ইফেক্টিভলি আমরা কাস্টিং এর চেয়ে ফিডার যদি বড় হয় সরাসরি কাস্টিং এর উপরে যদি বসাতাম তাহলে পরে এই ফিডার কেটে ফেলা ভেরি ডিফিকাল্ট হতো। মাঝে মাঝে কাস্টিং ফিডার একেবারে বড় হয়ে যায়, কাস্টিং এ বসানোও যায় না। কিন্তু আমরা এই ওয়াশবার্ন কোনটা দেওয়ার কারণে আমরা কাস্টিং থেকে ফিডারটাকে একদম টোটালি ডিটাচ করে ফেলতেছি। তো এটা স্যান্ডে তৈরি একটা কোড। সো খুব ইজিলি এটাকে ভেঙে ফেলা যায়, কারণ শুধুমাত্র এইটুকু জায়গা কানেক্টেড থাকবে। কিন্তু আমরা ফিডারকে একটা বড় চাঙ্কি সাইজের ফিডারও আমরা এখানে প্লেস করতে পারি। সো এই যে ওয়াশবার্ন কোর যেটা বলা হলো, ইটস ডিজাইন ইজ ভেরি ক্রিটিক্যাল, ঠিক আছে, বিকজ এই এটা লেন্থ ডিভাইডেড বাই এটা থিকনেস, এটা খুবই ক্রিটিক্যালি মেনটেন করতে হয়, কারণ এটা যদি ঠিক না হয়, অ্যাপারচার সাইজ আছে সেটা যদি ঠিক মতো না হয় তাহলে পরে এভরিথিং উইল বি ড্যামেজড। এট দ্য সেম টাইম ইয়েস, ভার্টিক্যাল অ্যাক্সিসটা কি ইন্ডিকেট করছে? হরিজন্টাল অ্যাক্সিসটা তো ফিডার হেড ডায়ামিটার, কিন্তু ভার্টিক্যাল অ্যাক্সিসটা কি ইন্ডিকেট করছে? ফিডার হেড এই দুইটা জিনিস, ভার্টিক্যাল অ্যাক্সিস দুইটা জিনিস ইন্ডিকেট করছে, ডায়ামিটার অফ দ্য কোর আর একটা হলো থিকনেস অফ দ্য কোর, দুইটাই এটা ইন্ডিকেট করছে, ঠিক আছে। সো ফিডারের যদি 100 হয় তাহলে ডায়ামিটার অফ দ্য কোর হবে হলো এরকম 30-50 এর অর্ধেক, আর যদি কোর থিকনেস হবে 10 এর কাছাকাছি, বুঝা গেছে? সো তার মানে ফর এ পার্টিকুলার ফিডারের ডায়ামিটারের জন্য এই ওয়াশবার্ন কোরের লেন্থ কতটুকু হবে এবং তার থিকনেস কতটুকু হবে সেটা আমরা এখান থেকে বের করতে পারবো। লেন্থ বলতে এটা সার্কুলার যদি ধরি তাহলে সেজন্য ডায়ামিটার বলতেছে, কোর অ্যাপারচার এবং কোর থিকনেস। তো এই হলো আমাদের মোটামুটি ফিডার সাইজ এবং ফিডার শেপটা আলাপ করে নেই, ফিডার সাইজটাই মনে হয় আমরা আলাপ করলাম, শেপটা পরে আলাপ করবো। তো আমরা যদি এটাকে বড় করে আমরা ওকে রিভিউ যদি করি, আমরা আজকে যেটা করলাম সেটা হলো ফিডার সাইজ কি করে ক্যালকুলেট করে। আমরা ইনিশিয়ালি দেখলাম যে অনেকগুলো প্যারামিটার আছে ফিডার ডিজাইন করার সময়, সাইজ আছে, শেপ আছে, প্লেসমেন্ট আছে, এটসেট্রা, এবং এটাকে এফিসিয়েন্সি রিডিউস করা বা ইনক্রিজ করার কোনো উপায় আছে কিনা, সেই সমস্ত জিনিসগুলো, জাংশন রিমুভ করা যায় কিনা।
তো এই সমস্ত জিনিসগুলো কনসিডার করতে হবে হোয়াইল ডিজাইনিং এ ফিডার। ফিডার সাইজ ডিজাইন করতে গেলে পরে কয়েকটা মেথড অ্যাভেলেবেল আছে, সবগুলোই মোটামুটি ইফেক্টিভলি কাজ করে। একটা হলো কেইনস মেথড, যেখানে আমরা বলেছি যে যদি এখানে একটা রেশিও অফ ফ্রিজিং রেশিও যদি চিন্তা করি, কাস্টিং এর ফ্রিজিং রেশিও ডিভাইড বাই ফিডারের ফ্রিজিং রেশিও, এইটার সাথে ফিডার হেড ভলিউমের রেশিও ডিভাইড বাই কাস্টিং ভলিউম রেশিও, তাহলে পরে একটা ফর্মুলা দিয়ে রিপ্রেজেন্ট করা হয় বা একটা গ্রাফ দিয়ে রিপ্রেজেন্ট করা যেতে পারে। এবং এই গ্রাফের একটা সার্টেন পয়েন্ট পর্যন্ত আমরা দেখতেছি যে আমরা যদি এই ফ্রিজিং রেশিওটা যদি কম হয়, ফ্রিজিং রেশিও কম হয় যদি, তার মানে থিকনেস যদি ছোট হয়, স্মল থিকনেসের যেগুলো হয় সেগুলো সাধারণত ফ্রিজিং টাইম ক্রাইটেরিয়া সিলেক্ট করে ডিসাইড করে মোর ডমিনেটিং ফ্যাক্টর। আর যদি কাস্টিং সেকশন থিন হয় তাহলে ভলিউম ক্রাইটেরিয়া মোটামুটি ডমিনেটিং। তো এইটা তার প্রিন্সিপাল থেকে এসছে এবং যে গ্রাফগুলো প্লট করা হয়েছে এক এক ম্যাটেরিয়ালের জন্য এক এক রকম, বিকজ এখানে যে তিনটা প্যারামিটার আছে এবিসি, তিনটা ভ্যালু ডিফারেন্ট ম্যাটেরিয়ালের জন্য ডিপেন্ড হয়। অথবা তুমি যদি ফিডার হেডকে যদি মডিফাই করো, অর্থাৎ তুমি যদি এখানে কোনো এক্সোথার্মিক ম্যাটেরিয়াল অ্যাড করো, তাহলে পরেও এবিসি ভ্যালুগুলো চেঞ্জ হয়ে যায়। তো এটা হলো কেইনস মেথড। কেইনস মেথডটাকে বিশপ মেথডে বিশপ একটু মডিফাই করেছে, ওখানে ফ্রিজিং রেশিওটাকে না ধরে ওখানে সে একটা অ্যাসপেক্ট রেশিও অফ দ্য কাস্টিং সে ইউজ করেছে। অ্যাসপেক্ট রেশিও বলতে উপরে ধরা হয়েছে লেন্থ প্লাস উইডথ ডিভাইডেড বাই থিকনেস, এবং মোটামুটি সেম প্রিন্সিপালি কনক্লুশন যেটা দাঁড়াইছে সেম কনক্লুশন এখানে পাওয়া যায়। তবে অ্যাডেড বেনিফিট হলো এটা, এই মেথডটা যদি আমি ইউজ করি তাহলে পরে ফিডার হেডের জিওমেট্রি ক্যালকুলেট না করে আমি সরাসরি ফিডার হেডের ভলিউমটা বের করতে পারি, এবং ফিডারের ভলিউম দিয়ে অন্য গ্রাফ ইউজ করে, চার্ট ইউজ করে আমরা টিপিক্যাল ফিডারের, এটা আমরা ডিজাইনের সময় একটা গ্রাফ দেখাবো কিভাবে করে। আর লাস্টলি যেটা বলা হয়েছে মডুলাস মেথড, অলসো নোন অ্যাজ দ্য মডার্ন মেথড, এই মেথডে আমরা কাস্টিং এর মডুলাস বের করি এবং আমাদের যে একদম প্রথম ফ্রিজিং টাইম ক্রাইটেরিয়া যেটা বলা হয়েছিল, মডুলাস অফ দ্য ফিডার উড বি 1.2 টাইমস মডুলাস অফ দ্য কাস্টিং, সেই প্রিন্সিপালটা এখানে ফলো করা হচ্ছে। খেয়াল করো, জাংশন যদি ফর্ম করে তাহলে কিন্তু 1.2টা সুপারসিড করবে জাংশনের ফর্মুলা, তার মানে মডুলাস অফ ফিডার উড বি টুয়াইস দ্য মডুলাস অফ কাস্টিং যদি টি জাংশন হয়। ওকে, সো এখানে মডুলাস মেথডে ধরা হয়েছে যে মডুলাস অফ দ্য ফিডার শুড বি হায়ার দ্যান মডুলাস অফ দ্য কাস্টিং, এবং মডুলাস ক্যালকুলেশন করার জন্য কিছু মেথড আমরা দেখেছি, কিছু স্ট্যান্ডার্ড শেপ আছে যেগুলোর রেডিমেড ফর্মুলা অ্যাভেলেবল আছে। আদারওয়াইজ যদি কমপ্লেক্স শেপ হয় তাহলে কমপ্লেক্স শেপটাকে আমরা স্ট্যান্ডার্ড কতগুলো শেপে ভাগ করে যে জায়গাটা মোটা শেপ, সেই শেপের মডুলাসটা আমরা অ্যাকসেপ্ট করব। অথবা আরেকটা আছে রেক্টেঙ্গুলার শেপ যদি হয়, তাহলে আমরা রেক্টেঙ্গুলার শেপের জন্য উপরে এরিয়া ডিভাইডেড বাই পেরিমিটার সেটা দিয়ে আমরা হিসাব করতে পারি। শেষের দিকে যেটা বলা হয়েছে নেকের ডিজাইনটা একটা ইম্পর্টেন্ট ইস্যু। সো নেকটা আমরা ছোট করতে পারি যদি এখানে একটা ওয়াশবার্ন কোর ইউজ করি। ওয়াশবার্ন কোর হলো একটা থিন একটা স্যান্ডের তৈরি ওয়াফার, ইট শুড বি ভেরি স্ট্রং, তার মানে স্যান্ড বন্ডিংটা খুবই স্ট্রং হতে হবে, এবং এই ওয়াফারের থিকনেস এবং যেটা বলে লেন্থ যেটা আছে সেই রেশিওটা খুবই ক্রিটিক্যাল। এটা যদি দেই তাহলে পরে আমরা কাস্টিং এবং ফিডারকে আইসোলেট করতে পারি এবং ইজিলি ফিডারকে সেপারেট করতে পারি। ওকে, সো দিস ইজ অ্যাবাউট ফিডার সাইজ ক্যালকুলেশন। এনি কোয়েশ্চেন? স্যার, আপনি যে একটা চার্ট দেখেছিলেন যে একটা চার্টে বাম দিকে দুটো স্ট্যাকড চার্ট, ওই চার্টটা বুঝিনি, প্রবাবলি পেজ বোধহয় 21। এটা জি স্যার, এটা ঠিক বুঝে উঠতে। এটা হলো এর আগের যে এটা দিয়েছে, আমরা দেখে এসেছি যে ফার্স্টলি তো আমরা এটা হলো আমরা ফিড ভলিউম ক্রাইটেরিয়া এবং মডুলাস ক্রাইটেরিয়ার মধ্যে একটা কম্পারিজন করেছি, কোনটা মোর ডমিনেটিং কোন সময়, ঠিক আছে? তো এখন এই ক্রাইটেরিয়াটাই আমরা বলতেছি, এখন ফিডারের যে ভলিউম যেটা আছে সেই ফিডার ভলিউমটা অলসো ডিপেন্ডস অন শ্রিঙ্কেজ রেট অফ দ্য কাস্টিং অর দ্য অ্যালয়, যে মেটালটা ইউজ করছি সেই মেটালের শ্রিঙ্কেজের উপরও ডিপেন্ড করে ফিডারের ভলিউমটা। আমি এখানে বলছি যত বেশি। ইয়েস, 20 নাম্বার চার্টটা স্যার বুঝেছি। হ্যাঁ আমি ঠিক আছে। এখানে বোঝানো হচ্ছে যে
শ্রিঙ্কেজ যত বড় হবে ফিডারটাও তত বড় হবে। যে কোনো একটা গ্রাফ দেখো, স্যার ওই স্ট্যাকড যে চার্টটা ওটাই স্যার বুঝে উঠতে পারেনি। আমি ওখানে যাব, যাওয়ার আগে আমার কথা শুনতে পাচ্ছেন? আমি তোমারটা ভেঙে ভেঙে শোনা যাচ্ছে, তুমি আমার কথা শুনতে পাচ্ছ? স্যার আমি আপনার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছি না। তাহলে তো এখন ডিস্টার্ব করছে। স্যার আপনার কথা মাঝে মাঝে ক্লিয়ারলি শোনা যাচ্ছে না। তোমার কথাও আমি শুনতে পাচ্ছি না। ওর ইন্টারনেটের সমস্যা এই হচ্ছে। চার্টটা তো বুঝেছি, হ্যাঁ পরের চার্টটা দিয়ে প্রবলেম। আমি আসতেছি, পরেরটা আসতেছি। এখানে যেটা দেখা, চ্যাটে লিখে জানাই। শোনো আমার কথা শোনো, আমি এই চার্টে বোঝাতে চেয়েছি সেটা হলো ফিডার ভলিউমটা চেঞ্জ হয় শ্রিঙ্কেজের সাথে, ঠিক আছে? এইখানে যেটা আছে সেটা হলো ফ্রিজিং টাইমের সাথে সম্পর্ক। এখন এই চার্টের মধ্যে ওই তিনটাকে একসাথে করা হয়েছে, আগের ইনফরমেশনটাই তিনটাতে একসাথে করা হয়েছে, কারণ এখানে ফ্রিজিং টাইমটাও আছে, ফিডার ভলিউমটাও আছে, শ্রিঙ্কেজটাও আছে। স্যার তিনটা টপিক এখানে স্যার একসাথে কিভাবে মার্জ করলো সেটা স্যার বুঝতে আমার খানিকটা সমস্যা হচ্ছে এই একটা লম্বা চার্টে। দিস ইজ ইউর ফিডার ভলিউম, ঠিক আছে? এটা হলো ফিডার ভলিউম ক্যালকুলেট করার ভলিউম, ঠিক আছে? এখন বলছে তুমি যদি অ্যাসপেক্ট কি বলে এটা, এই রেশিওটা ফ্রিজিং টাইম যদি চেঞ্জ হয় ফিডার ভলিউম চেঞ্জ হয়ে যাচ্ছে, যত থিন কাস্টিং হবে ফিডার ভলিউম তত ছোট হয়ে যাচ্ছে। এট দ্য সেম টাইম এখানে আরেকটা ইনফরমেশন দেওয়া হচ্ছে যে যদি 10% শ্রিঙ্কেজ হয়, 10% শ্রিঙ্কেজ হয়, তাইলে পরে ফিডার ভলিউম উইল বি অ্যাবসলিউটলি ডমিনেটিং। তাইলে পরে তোমার থিকনেস যত হোক, চিকন হোক, মোটা হোক, ডাজন্ট ম্যাটার। অ্যালয়টা যদি 10% বা তার চেয়ে বেশি শ্রিঙ্কেজ করে তাহলে শুধুমাত্র ভলিউম ক্রাইটেরিয়া উইল বি ডিটারমাইন্ড টু ফাইন্ড দ্য ভলিউম অফ দ্য লিকুইড। তার মানে কতটুকু লিকুইড সাপ্লাই দিতে পারতেছে সেটাই হলো মেইন ইস্যু, ফ্রিজিং টাইম এট অল নট ইম্পর্টেন্ট। কারণ এইখানে গেলে এই গ্রাফটা কিন্তু আসলে নাই, ঠিক আছে? তো উপরে চলে যাচ্ছে, উপরে গেলে পরে এই ফিডিং উইল বি পারফেক্ট কেবলমাত্র ফিড ভলিউমের জন্য, ফ্রিজিং টাইমের জন্য এটা ইস্যু না। কিন্তু যদি শ্রিঙ্কেজ যদি কমতে থাকে, শ্রিঙ্কেজ কমতে থাকলে পরে মনে করো এই পারপাস 3% শ্রিঙ্কেজ যদি হয় তাহলে আমাদের ভলিউম ক্রাইটেরিয়া অ্যাজ ওয়েল অ্যাজ এই ফ্রিজিং ক্রাইটেরিয়া দুইটাই এখানে একসাথে কাজ করবে। সো এটা এখানে তিনটা প্যারামিটার একসাথে করে এখানে চার্টটাকে এক্সপ্লেন করা হয়েছে। আর এখানে একটা জেনারেল চার্ট দেওয়া হয়েছে যে ফর এ পার্টিকুলার L/T রেশিওর জন্য, ফর এ পার্টিকুলার শ্রিঙ্কেজ পার্সেন্টেজের জন্য কোন মেথডটা কন্ট্রোলিং হবে। ফ্রিজিং টাইম কন্ট্রোল হবে এই সমস্ত জায়গা ডাইমেনশনের জন্য, আর ভলিউম ক্রাইটেরিয়া কন্ট্রোল হবে এই সমস্ত ডাইমেনশনের জন্য। So this is the summary of the influence of volume criteria এবং freezing time criteria. So basically তিনটা প্যারামিটার, একটা হলো freezing time criteria, একটা ভলিউম ক্রাইটেরিয়া, কোনটা কখন এফেক্টিভ সেটা বোঝানোর জন্য এই গ্রাফগুলো দেখানো হয়েছে এবং তার সাথে অ্যাসোসিয়েট করা হয়েছে যে শ্রিঙ্কেজ পার্সেন্টেজ। শ্রিঙ্কেজ পার্সেন্টেজ যদি বাড়ে তাহলে ভলিউমটা ফিড ভলিউম ক্রাইটেরিয়া রিকোয়ারমেন্ট বেশি। স্যার আমি মাঝখানে ডিসকানেক্টেড হয়ে গিয়েছিলাম, এজন্য আপনার কথা ঠিক শুনতে পাইনি। আপনি যদি আবার কাইন্ডলি আবার রিপিট করেন। ওকে, এই চারটাই তো? জি স্যার, এই চারটাই। আচ্ছা, এই চার্টের মধ্যে তিনটা প্যারামিটার আগে যেখানে আলাদা আলাদা ভাবে বলা হয়েছে, তার মানে ওয়াই স্যার একটু বড় করুন, একটু বড় করুন। ওকে, আমাদের করি। আচ্ছা ওকে, ঠিক আছে। জি স্যার। সো এখানে এই আগে দুইটা চার্ট আলাদা আলাদা দেওয়া হয়েছে, একটা হলো ভলিউম সাথে ফ্রিজিং টাইমের সাথে সম্পর্ক করা হয়েছে, ফ্রিজিং রেটের সাথে। আরেকটা দেখানো হয়েছে এই ভলিউমের সাথে শ্রিঙ্কেজের রেশিও, শ্রিঙ্কেজ যত বাড়বে ভলিউম তত বেশি লাগে, এটা আগের গ্রাফে দেখানো হয়েছে। তারপরে বলা হয়েছে যে যদি এই ফ্রিজিং টাইম বা L/T রেশিও যত বাড়বে ভলিউম অফ দ্য ফিডার তত কমবে, এটা দেখানো হয়েছে। এখন তিনটা প্যারামিটার একসাথে করে একটা গ্রাফে করা হয়েছে। এখানে বলা হচ্ছে যে যদি 10% শ্রিঙ্কেজ হয় একটা অ্যালয়ের, সেই সমস্ত ক্ষেত্রে irrespective of L/T ratio, volume criteria will be dominating.
সো সব সময় প্রতিটা কাস্টিং এর জন্য যে ডাইমেনশনই হোক না কেন 10% শ্রিঙ্কেজ যদি হয় বা এই ধরনের এই টপে যদি ধরি, যদি এটা মনে করো 9% হয়, সো 9% এভাব যদি শ্রিঙ্কেজ পার্সেন্টেজ হয় অফ দ্য অ্যালয়, তাহলে পরে ভলিউম ক্রাইটেরিয়া দিয়ে ফিডার যদি আমি মেজার করি তাহলে পরে ইট উইল বি ওকে। কিন্তু যদি তার চেয়ে কম শ্রিঙ্কেজ হয় সেই সমস্ত ক্ষেত্রে দুইটা কন্ডিশনই এফেক্টিভ হবে। তার মানে ভলিউম ক্রাইটেরিয়াও তোমাকে হিসাব করতে হবে, ফ্রিজিং টাইম ক্রাইটেরিয়াও তখন হিসাব করতে হবে। তো এটা দিয়ে এই তিনটে প্যারামিটার। স্যার উপরের একদম এই এখানে সবার উপরে চার্টে আছে 10% শ্রিঙ্কেজের যেটা লাইন, সেখানে সেখানে ফিড ভলিউম কাস্টিং ভলিউমের রেশিওটা সব ক্ষেত্রেই 100%। সুতরাং এখানে L/T রেশিও হচ্ছে ইমেটেরিয়াল। কিন্তু স্যার 7% শ্রিঙ্কেজ, 5% শ্রিঙ্কেজ, 3% শ্রিঙ্কেজ উপরের চার্টগুলোতে, এগুলো তো স্যার হরাইজন্টাল লাইন। তাহলে স্যার এগুলোর মানে কি? তার মানে জিনিসটা যেটা বলছে যে যদি এখানে লাইন তুমি ধরো মনে করো এটা বিভিন্ন লাইন আছে, ঠিক আছে, বিভিন্ন লাইন আছে। তো এই পয়েন্টের নিচে যত ধরনের সিঙ্কেজ হবে, এটা যদি 9% হয়, তো 9 এর নিচে যত সিঙ্কেজ আছে, ওয়েদার 3 5 কে এখানে দেখানো হয়েছে, ইট কুড বি 9 হিয়ার। তো এই লাইন এই যে সিঙ্কেজের লাইন, এই সিঙ্কেজ লাইনের নিচে যত সিঙ্কেজ হবে এই সব ধরনের কাস্টিং এর বেলায় ভলিউম ক্রাইটেরিয়া এবং ফ্রিজিং টাইপ ক্রাইটেরিয়া দুইটাই ইফেক্টিভ হবে। এবং এই বুঝলাম স্যার। এর আগে চার্টে দেখা যাচ্ছে যে ফ্রিজিং টাইম ক্রাইটেরিয়া আর ভলিউম ক্রাইটেরিয়ার মধ্যে যেটা উপরে থাকবে সেটা মাথায় রাখতে হবে। 7% শ্রিঙ্কেজের ক্ষেত্রে L/T যখন একটু ছোট তখন আমাদের ফ্রিজিং রেঞ্জ ক্রাইটেরিয়াটা মাথায় রাখতেই হচ্ছে। কিন্তু L/T যখন বড় হয়ে গেল তখন আমাদের শুধুমাত্র এই শ্রিঙ্কেজ বা ভলিউম রিকোয়ারমেন্ট ক্রাইটেরিয়া মাথায় রাখলেই চলবে। 5% এর বেলায় আরেকটু লম্বা রেঞ্জে L/T রেশিও ক্যালকুলেট করতে হবে। 3% এর ক্ষেত্রে L/T রেশিও আরেকটু লম্বা রেঞ্জে ডমিনেট করবে। এক্স্যাক্টলি উপরের হাফ চার্টটা বুঝলাম, এবার স্যার নিচের হাফ চার্ট। নিচের হাফ চার্টটা এটা কোনটার জন্য? ফর স্ফেরিক্যাল হেড, আর এটা হলো এক্সোথার্মিক হেড। সেম জিনিসটা সিঙ্ক করে ফেলা হয়েছে। কেন সিঙ্ক করলাম? বিকজ আমি এখানে একটা এক্সোথার্মিক হেড ইউজ করেছি। তার মানে ফিডারের চারিদিকে এক্সোথার্মিক ম্যাটেরিয়াল দিয়ে মুড়িয়ে দিয়েছি। অ্যাজ এ রেজাল্ট ফিডারের ডাইমেনশনটা ছোট হয়ে গেছে, ফিডার ভলিউমটা ছোট। সো এখানে জাস্ট ফিডার ইউজ করা হয়েছে উইদাউট এনি মিনস টু ইনক্রিজ দ্য এফিসিয়েন্সি অফ দ্য ফিডার। যদি এফিসিয়েন্সি অফ ফিডার যদি আমি ইনক্রিজ করতে পারি বাই সাম মিনস, এখানে কোন মিনস হয়েছে? ফর এক্সোথার্মিক হেড। তার মানে আমি এক্সোথার্মিক ম্যাটেরিয়াল দিয়ে ফিডারটাকে মুড়ে দিয়েছি, অথবা আমি এক্সোথার্মিক ম্যাটেরিয়াল দিয়ে ফিডার একটা আলাদা বানিয়ে তার উপরে বসিয়ে দিয়েছি। তাহলে ওখানে বেশি সময় ধরে লিকুইড থাকবে, তাইলে পরে ভলিউমটা কম লাগবে। তো এইটা সবকিছু, এই ফিডারের ভলিউম এখানে 100 যেটা লাগে, তো 10% শ্রিঙ্কেজ যদি হয় তাহলে ভলিউম লাগবে অনলি অ্যাবাউট 20%। যেখানে 100% সাইজ লাগে কম্পেয়ার টু কাস্টিং, তার মানে সমান সাইজের কাস্টিং এর ভলিউম যতটুকু ফিডারের ভলিউম ততটুকু লাগে ফর 10% শ্রিঙ্কেজ। এখানে 10% শ্রিঙ্কেজ যদি হয় তাহলে পরে কাস্টিং ভলিউমের চেয়ে অনলি 20% লার্জার ফিডার ভলিউম লাগবে। বুঝতে পারছো? বুঝলাম স্যার। এখানে এখানে কুলিং কার্ভটাও অনেকটা ছোট হয়ে আসছে, কেননা এখানে কুল হবে স্লোলি। সুতরাং কুলিং ক্রাইটেরিয়া মাথায় রাখলেও ফিডারের ভলিউম কম হবে, আর শ্রিঙ্কেজের ক্রাইটেরিয়াটাও নিচে নেমে আসছে, কেননা বেশি সময় মেল্টেড থাকার কারণে এটা বেশি সময় ধরে টেম্পারেচার মেটাল সাপ্লাই করতে হবে। তাই স্যার এখানে দুটোই শ্রিঙ্ক হয়ে গেছে এক্সোথার্মিক হেডের কারণে। স্যার এটা বুঝলাম। এখানে একটা জাস্ট সামারি করা হয়েছে যে ক্রিটিক্যাল সেকশন যদি মানে প্লেটের ঠিক L/T রেশিও যেটা হচ্ছে তার সাথে পোরোসিটি না বলে শ্রিঙ্কেজ পার্সেন্টেজ কত, এবং এই দুইটার সাথে কম্পেয়ার করে এই জোনের মধ্যে যদি কাস্টিং জিওমেট্রি থাকে এবং অ্যালয় জিওমেট্রি থাকে, অ্যালয় নেচার যদি থাকে, তাহলে ইট উইল বি কন্ট্রোল বাই ফ্রিজিং টাইম। আর যদি এদিকে থাকে তার মানে মনে করো 5%, লেটস সে 5% শ্রিঙ্কেজ কম অ্যালয় হয়, কিন্তু এই রেশিওটা হলো তোমার 12। তার মানে আমরা এই পয়েন্টে যাব, তখন ওই কাস্টিংটা কন্ট্রোল বাই কাস্টিং এর ফিডিং কন্ট্রোল বাই ভলিউম ক্রাইটেরিয়া। জি স্যার, এই চার্টটা বুঝেছি। এবার স্যার এটা তো 21 নাম্বার স্লাইড, 17 নাম্বার স্লাইডটা এখন প্রবাবলি আমি একটু হয়তো বুঝতে পারবো। ওখানে হয়তো কনফিউশনটা কিছুটা। না স্যার, এটার বোধহয় আগের স্লাইড। ওখানে যে অনেকগুলো ডেটা ছিল ওই চার্টটাতে, অনেকগুলো যে না স্যার, আরো পরের দিকে 15 16
বোধহয় 18 নাম্বার ছিল, অনেকগুলো যে যে টাইপ করা ডেটা ছিল। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও, প্রবাবলি 18 নাম্বার স্লাইডে, প্রবাবলি। সরি ভুল করলাম, স্যার স্ক্রিন শেয়ার না করলে দেখা যাবে না। এইটাই আমি দিচ্ছি, দাঁড়াও, এইটা। জি স্যার। এইখানে হয়ে গেল, দাঁড়াও, ওকে। জি স্যার, এই স্লাইডটাই। এইখানে যেটা বলা হয়েছে সেটা হলো যে বিভিন্ন শেপের যদি ফিডার ইউজ করি তাহলে কোন শেপের ফিডার কত বেশি সময় ধরে লিকুইড থাকবে, সলিউশন টাইম কোন শেপের কাস্টিং বা ফিডার বেশি বা কম, এটা জাস্ট মডুলাস, এই যে শরিনভ রুল যেটা, যে টাইম ইজ ইকুয়াল টু সি এম স্কোয়ার, modulus square c constant for a particular molding system time. So এইটা হিসাব করে আমরা দেখছি যে স্ফিয়ার যদি হয়, স্ফিয়ার ডায়ামিটার জানি, কনস্ট্যান্ট ভলিউম, সো প্রত্যেকটাই 1000 সিসি কাস্টিং বা 1000 কনস্ট্যান্ট ভলিউম হলে স্ফিয়ারের যে দেখা যাবে স্ফিয়ারের এরিয়া হচ্ছে লোয়েস্ট, সুতরাং এটা সবচেয়ে স্লোলি দেখা যাবে যে এটা স্লোলি মোল্ড করছে এবং বেশি সময় ধরে লিকুইড আপনি যাবেন কেমনে? এই কারণে বলো স্যার হয়তো অন্য কেউ স্যার মাইক অন করে স্যার, বুঝেছি। কেটে যাচ্ছে, এখন শোনা যাচ্ছে স্যার? এখন বলা যাচ্ছে, হ্যাঁ। এখন স্যার 3.4 এর ক্ষেত্রে এবং 3.3 স্যার আমার মনে হয় আমি ছাড়াও অন্য কেউ মাইক অন করে। বাকি সবার মাইক অফ করো, সবার মাইক অফ করে রাখো। স্যার এখন কি আমার কথা ছাড়া অন্য কারো কথা শোনা যাচ্ছে? না না, ঠিক আছে ঠিক আছে। এবার স্যার 3.3b এবং 3.4 এর এ বি একটু এখানে দেখো 3.3a বুঝেছি। আচ্ছা, এটা হলো ভেরিয়াস শেপ, ডিফারেন্ট শেপের কথা বলা হয়েছে, আর এখানে কেবলমাত্র প্লেটের কথা বলা হচ্ছে, প্লেট অফ ডিফারেন্ট ডাইমেনশন। এখানে বলাও তাই, ডিফারেন্ট শেপের কথা এখানে বলা হয়েছে, এখানে শুধুমাত্র প্লেটের কথা বলা হয়েছে অফ ডিফারেন্ট ডাইমেনশন। ডিফারেন্ট ডাইমেনশনের মধ্যে এল বাই টি, তার মানে অ্যাসপেক্ট রেশিও 1, অ্যাসপেক্ট রেশিও 1 যদি হয় তাহলে তার ভি বাই রেশিও তার কম, আর অ্যাসপেক্ট রেশিও যদি বেশি হয় তাহলে তার ভি বাই ইকুইভ্যালেন্ট স্পেয়ারের রেশিও হচ্ছে এটা সবচেয়ে বেশি, ঠিক আছে। সুতরাং যে সমস্ত থিন সেকশন আছে এটার সলিউশন টাইম সবচেয়ে কম হবে, এইটার সলিউশন টাইম বেশি হবে কম্পেয়ার টু দিস ওয়ান। তার মানে সোজা কথা, মোটা সেকশন যদি হয় তার সলিউশন টাইম বেশি সময় ধরে হবে, চিকন সেকশন যদি হয় সলিউশন টাইম কম হবে। সলিউশন টাইম এটার অ্যাপ্রক্সিমেটলি 3 উইথ এ স্ফিয়ারের সাথে কম্পেয়ার করে, আর এল বাই টি। ঠিক আছে স্যার, বুঝলাম। এবার স্যার আমাদের একটা ক্লাস ছিল, আমরা কিছু দিতে পারি? 3.3 আমি অনেকের ক্লাস আছে, আমরা শেষ করি, তুমি আলাদা। হ্যাঁ জি স্যার, আমাদের তো স্যার 5 মিনিট পরেই ক্লাস আছে, তো স্যার আমি একদম সংক্ষেপে একদম লাস্ট কোশ্চেন হচ্ছে 3.3 আর 3.4 মানে কনস্ট্যান্ট ভলিউম আর গিভেন মডুলাস এর মধ্যে রিলেশনটা বলুন, এটাই শেষ কোশ্চেন। এটা হলো কনস্ট্যান্ট ভলিউম দিয়ে মডুলাস ক্যালকুলেট করেছে, আর এখানে কনস্ট্যান্ট মডুলাস ধরে একটা স্ফিয়ারের সাথে বাকিগুলো কম্পেয়ার করেছে। কনস্ট্যান্ট মডুলাস একটা স্ফিয়ারের ভলিউমের সাথে, এম যদি 1 হয় তাহলে পরে স্ফিয়ারের যা ভলিউম লাগে তার কম্পেয়ার টু অন্যান্য শেপের ভলিউম কতটুকু লাগে সেটা হিসাব করা হয়েছে এখানে।
বুঝলাম স্যার, দুটোই হচ্ছে ভলিউম কম্পারিজন এবং ভলিউম কম্পারিজনের সাথে এখানে ভলিউম এরিয়া রেশিও এবং স্যার ফ্রিজিং টাইমের সাথে ক্যালকুলেট করা আছে স্যার, মোটামুটি বুঝলাম। ঠিক আছে, ওকে স্যার, তাহলে আমরা শেষ করি। জি স্যার।